ডক্টর ইউনুস উড বি দ্য প্রাইম অ্যাম্বাসেডর ফর দ্যাট। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, আমরা 3 আলোচকে এই কথা বলেছি এবং ওনার কারণে জাতিসংঘের মহাসচিব সহ যারা যারা হাই আপ তারা ভিজিট করেছেন এবং উনি কথার কথা বলেননি আগামীতে ঈদ করবেন। ওনাকে এখনও তো আমাদের সুযোগ আছে যে ওনাকে ব্যবহার করা বা ওনাকে একটা পজিশন সেটেল করে ওনাকে দিয়ে কাজ করা। তো আমি প্রথমে আপনার প্রশ্নের উত্তরে বলবো যে একমাত্র বাংলাদেশে অ্যামঙ্গেস্ট অনেকে আছে, বাট যদি অনেকের সাথে তুলনা করি ডক্টর ইউনুস উনিই একমাত্র ব্যক্তি যিনি ওইটা যদি আন্তরিকতার সহিত করেন এবং যদি গভর্নমেন্ট হেল্প করে, যদি আমাদের ফরেন মিনিস্ট্রিতে যারা আছেন তারা হেল্প করতে পারবেন। আমি আন্তরিকতার কোনো অভাব আছে বলে আমার মনে হয় না। আমি আরেকটা কথা বলি আপনাকে। প্রথম কথা হলো, আমার বাংলাদেশ কি এটাকে সংকট মনে করে? লাস্ট 9 ইয়ার্স কি সংকট মনে করেছে? সংকট যদি মনে করা হতো তাহলে এখানে অন্যভাবে ফোকাস করা হতো। আমরা দেশি বিদেশি জার্নালে আমাদের বাংলাদেশের পক্ষ হয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, গভর্নমেন্ট বলেন, আমরা কি এমন কোনো ন্যারেটিভ, এমন কোনো আর্টিকেল, এমন কোনো বয়ান, এমন কোনো ক্রাইসিস, এমন কোনো সমস্যা, এমন কোনো আমাদের বিষয় নিয়ে কি আমরা আলোচনা করেছি? 1। 2 হলো, আমরা আবার অনেকে বলি যে ওখানে এত লক্ষ লোক আছে, আমরা বিদেশে অনেক টাকা পাই, আমাদেরই তো লাভ হয়। অর্থাৎ আপনি তো আগে ডিফাইন করবেন সংকট কিনা, ডিফাইন করবেন ওরা আমাদের উপর উৎপাত করতেছে কিনা, ডিফাইন করবেন ওরা যে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে এবং পাসপোর্ট বাণিজ্য হচ্ছে, এনআইডি বাণিজ্য হচ্ছে, তো এটা ওখানের মেম্বার চেয়ারম্যানরা অনেক কোটি কোটি টাকার মালিক হচ্ছেন। তো সুতরাং আমরা আমাদের ইন্টারনাল ভিতরে তারা যে এত ব্যাপকভাবে বিভিন্নখানে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, আমরা সেটারও প্রতিরোধ করতে পারি না, সেটাও কন্ট্রোল করতে পারি না, সেটা বাণিজ্যিকীকরণ হয়েছে এবং পলিটিক্যাল বাণিজ্যিকীকরণ হয়েছে। তো সুতরাং আমাদের আগে অ্যাড্রেস করতে হবে। এটা নিয়ে আমরা অনেকদিন যাবতই সোচ্চার ছিলাম এবং যখন শেখ হাসিনা নোবেল পুরস্কারের লোভে এটাকে আপনার বর্ডার ওপেন করে দিয়ে গ্রহণ করা হয়, হ্যাঁ, এই সংকটটাকে প্রথমে তো এক ধরনের ঠেকানোর চেষ্টা করা হয়েছিল, পরে দেখা গেল যে না, হ্যাঁ, বিজিবি ঠেকাচ্ছে না, বিজিবি বরং হ্যাঁ এভাবে আসতে দিচ্ছে ক্রমান্বয়ে। তো তখন ধারণা করা ছিল কয়েকশো বা কয়েক হাজার যারা প্রাণ বাঁচানোর জন্য এদিকে আসবে, এসে এটা থেমে যাবে। কিন্তু এভাবে পরে লক্ষ লক্ষ রোহিঙ্গারা এখানে যে আসবে, তারপরে তাদেরকে আপনার এখানে তাদের জন্য একটা ক্যাম্পের মধ্যে থাকার ব্যবস্থা করা এবং তাদের আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সংযুক্তি মিলায় পরে ইস্যুটা যে জায়গায় গিয়ে দাঁড়ায়, এটা তো নোবেল তো দূরের কথা, বাংলাদেশের ইকোলজিক্যাল ক্রাইসিস, আইন শৃঙ্খলা রক্ষার অবস্থা, খাদ্য সমস্যা, হ্যাঁ, সন্ত্রাস এবং মানব পাচার, সমস্ত ইস্যুগুলোর সাথে বিষয়টা জড়িয়ে যায় এবং জড়িয়ে যাওয়ার পরে এই বিষয়টার কূটনৈতিক ব্যর্থতা, হাসিনার হাত ধরে যে ব্যর্থতার সূত্রপাত এবং রোহিঙ্গা প্রত্যাবর্তন বা রোহিঙ্গাদের এখানে বাংলাদেশে আশ্রয় দেওয়ার ওই প্রক্রিয়াটা বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতার একটা বড় দলিল বা বড় উদাহরণ হিসাবে আমরা পাঠ করতে পারি। এবং পরবর্তী সময়ে যেগুলো বললাম, এই কনসেপ্টগুলো তৈরি হয়েছে এবং সবচেয়ে দুঃখজনক যে ঘটনা হয়েছে, এই ঘটনার আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাংলাদেশের হাত থেকে চলে গেছে। প্রথম কথা হচ্ছে যে আপনার একটা জায়গায় আমি একটু পরিষ্কার করি, রোহিঙ্গাদের এখানে জায়গা দেয়া উচিত হয়নি, আমি এটা মনে করি না। এর কারণটা হচ্ছে বাংলাদেশ জাতিরাষ্ট্রেরও যখন জন্ম হয়েছিল, বাংলাদেশের প্রচুর মানুষ কিন্তু অন্য দেশে জায়গা নিয়েছিল এবং আমি যখন আধুনিক সমাজ ব্যবস্থা দেখি, সেখানে এটা একটা ইন্টারন্যাশনাল ল এর মধ্যে আছে, যখনই কেউ কোনো গোষ্ঠী, জাতি, গোষ্ঠী, তার ব্যক্তি, তার লাইফ থ্রেট হয়ে যায়, সে তার পার্শ্ববর্তী ইমিডিয়েট নেইবারের কাছে যেয়ে আশ্রয় চান এবং বেসড অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে সেই জাতিরাষ্ট্র তাকে থাকবার জায়গা দেয়। কাজেই তাদেরকে আশ্রয় দেওয়ার ভুল ছিল এটা আমি মনে করি না। তবে এটার যে উদ্দেশ্য বা কিছু বলা হয় কি জন্য, কে এখন কার মনে কি আছে সেটা তো আসলে আমরা কেউ বলতে পারবো না। সংকটটা তৈরি হয়েছে ওখান থেকে যে আমরা এই সমস্যাটাকে কন্টিনিউয়াস জিয়ে রেখেছি। কেন? আমি মনে করি আমাদের অভ্যন্তরীণ এবং কূটনৈতিক ক্রাইসিসের একটা অনেক বড় রিজনিং হচ্ছে রোহিঙ্গা সংকটকে জিয়ে রাখা। রেজাউল করিম রনি, প্রশ্ন শুরুতে আপনার কাছে যাব। রোহিঙ্গা প্রত্যাবাসনের আজকে 9 বছর পূর্ণ হলো, অর্থাৎ রোহিঙ্গা সংকটের যে 9 বছর পূর্ণ হলো, 12 লাখ তার কিছু কম অথবা বেশি মানুষকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এই রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এখন এক ধরনের একটা ভরসা বা আশা ছাড়া আর কোনো কিছুই বোধহয় বাংলাদেশের মানুষের কাছে এখন স্পষ্ট কোনো উত্তর নেই। আমরা অন্তর্বর্তী সরকারের আমলে শুনেছিলাম যে আগামী বছর রোহিঙ্গারা মিয়ানমারে গিয়ে ঈদ করবে, তারপর বেশ কয়েকটা ঈদ পার হয়ে গেল, তার কোনো উত্তর আমরা পেলাম না। সম্প্রতি অবশ্য
মানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন যে 3 লাখ রোহিঙ্গা মিয়ানমার নিতে প্রস্তুত। অন্যদিকে আবার মিয়ানমারের পক্ষ থেকে বলা হয়েছে রোহিঙ্গারা বাঙালি, যার করা প্রতিবাদ অবশ্য করেছে বাংলাদেশ। আপনি একটু বলবেন যে রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশের কূটনৈতিক জায়গাতে, চিন্তার জায়গাতে কি পরিবর্তন আসলো? এটা নিয়ে আমরা অনেকদিন যাবতই সোচ্চার ছিলাম, এবং যখন শেখ হাসিনা নোবেল পুরস্কারের লোভে এটাকে আপনার বর্ডার ওপেন করে দিয়ে গ্রহণ করা হয়, হ্যাঁ, এই সংকটটাকে প্রথমে তো এক ধরনের ঠেকানোর চেষ্টা করা হয়েছিল, পরে দেখা গেল যে না, হ্যাঁ, বিজিবি ঠেকাচ্ছে না, বিজিবি বরং হ্যাঁ এভাবে আসতে দিচ্ছে ক্রমান্বয়ে। তো তখন ধারণা করা ছিল কয়েকশো বা কয়েক হাজার যারা প্রাণ বাঁচানোর জন্য এদিকে আসবে, এসে এটা থেমে যাবে। কিন্তু এভাবে পরে লক্ষ লক্ষ রোহিঙ্গারা এখানে যে আসবে, তারপরে তাদেরকে আপনার এখানে তাদের জন্য একটা ক্যাম্পের মধ্যে থাকার ব্যবস্থা করা এবং তাদের আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সংযুক্তি মিলায় পরে ইস্যুটা যে জায়গায় গিয়ে দাঁড়ায়, এটা তো নোবেল তো দূরের কথা, বাংলাদেশের ইকোলজিক্যাল ক্রাইসিস, আইন শৃঙ্খলা রক্ষার অবস্থা, খাদ্য সমস্যা, হ্যাঁ, সন্ত্রাস এবং মানব পাচার, সমস্ত ইস্যুগুলোর সাথে বিষয়টা জড়িয়ে যায়। জি। এবং জড়িয়ে যাওয়ার পরে এই বিষয়টার কূটনৈতিক ব্যর্থতা, হাসিনার হাত ধরে যে ব্যর্থতার সূত্রপাত, এবং রোহিঙ্গা প্রত্যাবর্তন বা রোহিঙ্গাদের এখানে বাংলাদেশে আশ্রয় দেওয়ার প্রক্রিয়াটা বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতার একটা বড় দলিল বা বড় উদাহরণ হিসাবে আমরা পাঠ করতে পারি। এবং পরবর্তী সময়ে যেগুলো বললাম, এই কনসেপ্টগুলো তৈরি হয়েছে, এবং সবচেয়ে দুঃখজনক যে ঘটনা হয়েছে, এই ঘটনার আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাংলাদেশের হাত থেকে চলে গেছে। এটা একটা গ্লোবাল জিওপলিটিক্যাল এবং এটাকে বলতে পারেন আপনি যে জিও স্ট্র্যাটেজিক্যাল এবং অ্যাট দ্য সেম টাইম একটা গ্লোবাল হিউম্যানিটেরিয়ান একটা করিডোর বা একটা মানে গাজা স্ট্রিপের পরে আমার মনে হয় যে এটা পৃথিবীর অন্যতম একটা বড় আপনি ক্যাম্প, অস্থায়ী ক্যাম্প বলতে পারেন বা রিফিউজি ক্যাম্প বলতে পারেন, যাই বলেন না কেন, এটা একটা শেল্টার হাউস, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় স্ল্যাম এটি। হ্যাঁ, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় স্ল্যামে পরিণত হইল। এবং পরিণত হওয়ার পরে এখানে গ্লোবাল পাওয়ার স্টেক হোল্ডার যারা, তাদের প্রত্যেকের ইন্টারেস্ট জড়ায় এমনভাবে গেল যে এই ইস্যুটা এখন আর বাংলাদেশের হাতে নাই। এবং আপনি যেভাবে বললেন যে তারপরেও সবচেয়ে বেশি সুযোগ ছিল ডক্টর ইউনূস, যেহেতু গ্লোবাল ফিগার এবং নোবেল লরিয়েট, ওনার এটা নিয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার সবচেয়ে সুযোগ ছিল, যেহেতু উনি খুবই অ্যাকসেপ্টেড ব্যক্তি এবং ওনার এই ধরনের লবি বা আলাপ আলোচনা তোলার সুযোগ সবচেয়ে বেশি। কিন্তু আপনি যেমনটি বললেন যে ঈদের প্রতিশ্রুতি দিল, কিন্তু ঈদ তো যাচ্ছে এবং আসছে, কিন্তু রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের কোনো আশার আলো দেখা যাচ্ছে না। আরেকটা হলো যে রোহিঙ্গা প্রত্যাবর্তনের আলাপের ক্ষেত্রে বাংলাদেশ অনেকবার আলাপ আগানোর চেষ্টা করেছে, কিন্তু একটা ক্রাইসিস হলো আপনি কার সাথে আলাপ আগাবেন। কারণ এখানে তো 3-4টে কর্তৃপক্ষ দাঁড়াই গেছে, বিদ্রোহী গ্রুপদের মধ্যে একাধিক গ্রুপ আছে এবং এক এক টেরিটরি এক এক গ্রুপ নিয়ন্ত্রণ করে। আবার জান্তা সরকার একদিকে, আবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত যে সরকার, মানে সুচির সরকার, যাকে গৃহবন্দী করে রাখা হয়েছে, নির্বাচন হলে সেই সরকারই সরকার গঠন করবে, বা জান্তাদের পরাজয় হলে তাদের হাতে আবার আপনার দায়িত্ব বর্তাবে, সেটা বেশিরভাগ লোকই মনে করে। ফলে এখানে আপনি যদি এখন আবার বিদ্রোহী গ্রুপ আছে, তো আপনি কার সাথে আসলে যোগাযোগ করবেন, কে আসলে রিয়েল অথরিটি আপনার মিয়ানমারের তরফ থেকে, এইটা নির্ধারণ করা একটা জটিল সমস্যা। এই কারণে বাংলাদেশের পক্ষ থেকে এইটা ধর মিয়ানমারের সাথে বারবার কথা বললেও, হ্যাঁ, আপনি যদি ধরেন আবার আপনি যদি ওখানে বিদ্রোহী গোষ্ঠী যাদের নিয়ন্ত্রণে আপনার ওই এলাকাটা আছে, তাদেরকে বাদ দিয়ে যেরকম হবে না, আবার এখন যারা ক্ষমতা আছে তাদেরকে বাদ দিয়ে হবে না, আবার এখন যারা ক্ষমতা আছে তাদের যেহেতু অবৈধ, তারা দখলকার সেনা শাসক। তাহলে আসলে এই ক্ষেত্রে মানে এটা তো আসলে একটা জটিল, আপনি যেটা বর্ণনা করছেন সেটা আসলে শুধু সমস্যা এবং সমস্যা। তাহলে এটা সমাধান কি, সেই প্রশ্নের উত্তরে তো আসলে সমাধান এখানে বাংলাদেশের হাতে কোনো সমাধান নাই, টু বি ফ্র্যাঙ্ক। কারণ এর বাংলাদেশের তাহলে করণীয় কি? প্রথম দিক থেকে এটা হলো যে একটা আমাদের কূটনৈতিক ফেইলিওর শেখ হাসিনার নেতৃত্বে, এটা স্বীকার করতে তখন আমরা লিখছিলাম। এবং এখন আসলে আমরা কি করছি, এখন তো আমরা বলার চেষ্টা করছি, ডক্টর জাফরুল্লাহর নেতৃত্বে, সভাপতিত্বে আমরা এটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনার করছি, কথা বলছি, এবং তখন আমরা যে সমস্ত বিষয়গুলো দেখেছিলাম এখনো একই রকম আছে, কোনো অগ্রগতি হয়নি। এবং এই অগ্রগতির বিষয়টা বাংলাদেশের হাতে নাই, কারণ এখানে গ্লোবাল পাওয়ার স্টেক হোল্ডার যারা, তাদের প্রায় প্রত্যেকের স্টেক আছে এবং প্রত্যেকের প্রত্যক্ষ ইনভলভ আছে। তুরস্ক থেকে শুরু করে ইন্ডিয়া, চায়না, আমেরিকা, সবাই এখানে আছে। বাংলাদেশের এককভাবে বাংলাদেশের হাতে এখানে কিছু করার নেই। ধন্যবাদ অধ্যাপক রেজওয়ানা। স্নিগ্ধা রেজওয়ানা, যে বাংলাদেশের কূটনৈতিক অবস্থা নিয়ে এখন
আমরা বলছি শুধুমাত্র রোহিঙ্গা না, আমরা বলছি যে বাংলাদেশের কূটনৈতিক প্রেক্ষাপট এখন যে কোনো সময়ের চাইতে ভিন্ন। আমরা বলছি এখন আমাদের দেশ প্রায়োরিটি, আমরা যেটা চিন্তা করব, আমাদের জন্য যেটা ভালো সেই নীতিতে আমরা চলব। সরকার বলছে বাংলাদেশ ফার্স্ট, এই নীতিতে সরকার চলার চেষ্টা করছে। রোহিঙ্গা সংকটে আসলে যেটা আসলে আপনার সহ আলোচক বললো যে বাংলাদেশের কিছু করণীয় নয়, কিন্তু এটা তো একটা বড় মাথা ব্যথা আমাদের। তাহলে বাংলাদেশ কি করবে? আমরা যে কোনো সরকার আসে, সরকার যে আমরা আগের সরকারের কূটনৈতিকে ফেইলিওর বলি, আমরা ফেইল বলি, সেক্ষেত্রে এই সরকার তাহলে ভিন্ন কি মতামত নেবে? কারণ এই সরকারকে আমরা বলছি কূটনৈতিক জায়গা থেকে এই সরকার অনেক বিচক্ষণ, তারা নানা রকম সিদ্ধান্ত নিবেন এবং বিচক্ষণতার পরিচয় দিবেন, এই কথা সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে। সার্বিক কূটনৈতিক জায়গাতে বাংলাদেশের অবস্থা কি, কেমন, কোথায় যাচ্ছি আমরা? প্রথম কথা হচ্ছে যে আপনার একটা জায়গা আমি একটু পরিষ্কার করি, রোহিঙ্গাদের এখানে জায়গা দেয়া উচিত হয়নি, আমি এটা মনে করি না। এর কারণটা হচ্ছে বাংলাদেশ জাতিরাষ্ট্রেরও যখন জন্ম হয়েছিল, বাংলাদেশের প্রচুর মানুষ কিন্তু অন্য দেশে জায়গা নিয়েছিল, এবং আমি যখন আধুনিক সমাজ ব্যবস্থা দেখি সেখানে এটা একটা ইন্টারন্যাশনাল ল এর মধ্যে আছে, যখনই কেউ কোনো গোষ্ঠী, জাতি, গোষ্ঠী, তার ব্যক্তি, তার লাইফ থ্রেট হয়ে যায়, সে তার পার্শ্ববর্তী ইমিডিয়েট নেইবারের কাছে যেয়ে আশ্রয় চান এবং বেসড অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে সেই জাতিরাষ্ট্র তাকে থাকবার জায়গা দেয়। কাজেই তাদেরকে আশ্রয় দেওয়ার ভুল ছিল এটা আমি মনে করি না। তবে এটার যে উদ্দেশ্য বা কিছু বলা হয় কি জন্য, কে এখন কার মনে কি আছে সেটা তো আসলে আমরা কেউ বলতে পারবো না। সংকটটা তৈরি হয়েছে ওখান থেকে যে আমরা এই সমস্যাটাকে কন্টিনিউয়াস জিয়ে রেখেছি। কেন? আমি মনে করি আমাদের অভ্যন্তরীণ এবং কূটনৈতিক ক্রাইসিসের একটা অনেক বড় রিজনিং হচ্ছে রোহিঙ্গা সংকটকে জিয়ে রাখা। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনি দেখবেন যে যখন ওই সময়টাতে আপনার এরকম হলো, ওই টাইম অফ পিরিয়ডের পরে দেখবেন যে দেশের পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের ফান্ড কিন্তু তাদের দিকে আসা শুরু করে। আমি যদি এখন বলি, আপনি যদি কক্সবাজার যান, রোহিঙ্গা ক্যাম্প যান, এবং আপনি দেখেছেন যে সেখানে আরও দূরে কিন্তু ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। এই ক্যাম্পের ভেতরে এই যে বিভিন্ন ডোনার ফান্ডে আসছে, এবং তার প্রেক্ষিতে আমার দেশের বিপুল পরিমাণ মানুষজন যারা কিনা এই এনজিও, ইএনজিও সেক্টরে কাজ করে, তারা ওই ফান্ডের উপরে বেস করে চলে। এটা কিন্তু একটা বাস্তবতা। 2 নাম্বার, আমি আপনার এখানে আসি। আপনি রোহিঙ্গাদের যেই আশা হলো, আপনার পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে কিন্তু একই সিমিলার ঘটনা কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময়ও হয়েছে। ঠিক আছে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা অ্যাসাইলাম সিক করে তারা কিন্তু সেখানে যেতে পারে। এই অ্যাসাইলাম সিকিং প্রসেসের মধ্যে তাদেরকে কেন আনা হয় না, এটা একটা প্রশ্ন। তৃতীয়ত, আমাদের এই রাষ্ট্রে আজকে থেকে না, আপনার দীর্ঘদিন থেকে দেখা যাচ্ছে, আমি ক্যাম্পগুলোতে গিয়েছি এবং ওখানের ইন্টারপার্সনাল ক্যাম্প থেকে কিন্তু বের হয়ে যায়, মানে সবসময় যে ক্যাম্পের নিরাপত্তা এরকম থাকে, ব্যাপারগুলো কিন্তু সেরকমভাবে কাজ করে না। এমনও হয় যে তারা বিয়ে করে বাঙালিদের সাথে কিন্তু সেটেল ডাউন করার ব্যবস্থা সেখানে তৈরি হয়ে আছে, এবং এই জায়গায় স্থানীয় পাওয়ার পলিটিক্সের একটা বিশাল ভূমিকাও আছে। আমার দৃষ্টিভঙ্গিতে মনে হয় যে এখানে ইন্টারনাল কোনো ফোর্স কাজ করে না এই সমস্যাটাকে জিয়ে রাখার জন্য, তা না। আগে তো ঘর, তারপরে তো পর। সবার আগে যেরকম বাংলাদেশ, তেমন এটাও তো বলা আছে না, ঘর তো আগে ঠিক করতে হবে, পর আমি একটু পরে ঠিক করবো, কারণ পর তো আমার হাতে নাই। আচ্ছা, এবার পরবর্তীতে আপনি দেখেন এই সমস্যার সবচেয়ে সত্যিকার অর্থেই ইন্টারিম গভর্নমেন্টের আমার ভীষণ যখন মানে দুঃখ হয় বলেন, রাগ হয়, ক্ষোভ হয়। সবাই সব কিছু পারে না, আপনি মানুষের ক্যাপাসিটি সীমিত, কিন্তু যার ক্যাপাসিটিটা ছিল, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখলাম, প্রফেসর মোহাম্মদ ইউনূসকে দেখলাম যে তিনি জাতিসংঘের মহাসচিবকে এখানে নিয়ে এসে তিনি তার মার্কেটিংটা খুব চমৎকারভাবে করতে পেরেছেন। কিন্তু তিনি বলেছিলেন যে সামনের রোজার ঈদ রোহিঙ্গারা তাদের রাষ্ট্রে করবে। তিনি তো এই দেশেই আছেন, এখন তিনি, রোজা তো চলে গেল, সামনের রোজা ঈদটা কি করবেন? তার মানে এটা কিন্তু তিনি করতে পারতেন। আচ্ছা, এখন আসেন আরেকটা কথা বলি। রেজাউল করিম রনি খুবই যথার্থ বলেছেন যে এইখানে অনেক মাল্টি ডাইভার্স সংকট এখানে কাজ করে, কিন্তু এখানে আরেকটা বিষয় খুব কাজ করছে, সেটা হচ্ছে যে ঠিক এই মুহূর্তে কূটনৈতিক সম্পর্কের কথা যেটা আপনি আমাকে বলেছেন, এখনো একটা সম্ভাবনা আছে। কারণ আপনি জানেন আমাদের পররাষ্ট্র যিনি মন্ত্রী মহোদয়, তিনি একই সাথে তো
আপনার জাতিসংঘের ওই যে সভাপতি সেই যে জায়গায় নির্বাচিত কথা বলে হয়েছেন, একটা সুযোগ সুবিধা সেখানে কিন্তু উনি এটা করতে পারেন বলে আমি মনে করি যে এটা একটা ধন্যবাদ। সুযোগ আছে। জি, আরো কিছু ধন্যবাদ। হয়তো পরে কথা বলা জি জি পরের বারে আমরা শুনবো। ব্যারিস্টার রোমন ফারুক, ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা যে কথা বললেন যে ডক্টর ইউনূস যদি চাইতেন তাহলে হয়তো তিনি এই সমস্যা সমাধানের আরো কিছু উদ্যোগ উনি হয়তো গ্রহণ করতে পারতেন, এটা হচ্ছে আপনি মনে করেন কিনা যে উনি আরো কিছু উদ্যোগ গ্রহণ করতে পারতেন কিনা? প্রশ্ন এক। সংযুক্ত প্রশ্ন, এই যে তিনি একটা মানে কথা দিলেন বাংলাদেশের মানুষকে বা রোহিঙ্গাদেরকে যে আগামী বছরের ঈদ তারা করবেন, তারপর তো ডক্টর ইউনূস লম্বা সময় ছিলেন, কিছুদিন দায়িত্বে চলেও গেলেন, এবং তার যে তিনি যে প্রতিশ্রুতি দিলেন সেটা যে পূরণ হলো না, এটা জনগণের সাথে এক ধরনের প্রতারণামূলক প্রতিশ্রুতি বলে আপনি মনে করেন কিনা? দেখেন, বড় সত্যটা দিয়েই শুরু করি। ডক্টর ইউনূস উড বি দ্য প্রাইম অ্যাম্বাসেডার ফর দ্যাট। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, আমরা 3 আলোচকে এই কথা বলেছি এবং ওনার কারণে জাতিসংঘের মহাসচিব সহ যারা যারা হাই আপস তারা ভিজিট করেছেন এবং উনি কথার কথা বলেননি আগামীতে ঈদ করবেন। ওনাকে এখনও তো আমাদের সুযোগ আছে যে ওনাকে ব্যবহার করা বা ওনাকে একটা পজিশন সেটেল করে ওনাকে দিয়ে কাজ করা। তো আমি প্রথমে আপনার প্রশ্নের উত্তরে বলবো যে একমাত্র বাংলাদেশে অ্যামঙ্গেস্ট অনেকে আছে, বাট যদি অনেকের সাথে তুলনা করি ডক্টর ইউনূস উনিই একমাত্র ব্যক্তি যিনি ওইটা যদি আন্তরিকতার সহিত করেন এবং যদি গভর্নমেন্ট হেল্প করে, যদি আমাদের ফরেন মিনিস্ট্রিতে যারা আছেন তারা হেল্প করে করতে পারবেন। আমি আন্তরিকতার কোনো অভাব আছে বলে মনে আমার করেন? মনে হয় না। আমি আরেকটা কথা বলি আপনাকে। প্রথম কথা হলো, আমার বাংলাদেশ কি এটাকে সংকট মনে করে? লাস্ট 9 ইয়ার্স কি সংকট মনে করেছে? সংকট যদি মনে করা হতো তাহলে এখানে অন্যভাবে ফোকাস করা হতো। আমরা দেশি বিদেশি জার্নালে আমাদের বাংলাদেশের পক্ষ হয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, গভর্নমেন্ট বলেন, আমরা কি এমন কোনো ন্যারেটিভ, এমন কোনো আর্টিকেল, এমন কোনো বয়ান, এমন কোনো ক্রাইসিস, এমন কোনো সমস্যা, এমন কোনো আমাদের বিষয় নিয়ে কি আমরা আলোচনা করেছি? 1। 2 হলো, আমরা আবার অনেকে বলি যে ওখানে এত লক্ষ লোক আছে, আমরা বিদেশে অনেক টাকা পাই, আমাদেরই তো লাভ হয়। অর্থাৎ আপনি তো আগে ডিফাইন করবেন সংকট কিনা, ডিফাইন করবেন ওরা আমাদের উপর উৎপাত করতেছে কিনা, ডিফাইন করবেন ওরা যে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে এবং পাসপোর্ট বাণিজ্য হচ্ছে, দেশ রেখে বিদেশে যাচ্ছে, এনআইডি বাণিজ্য হচ্ছে, তো এটা ওখানের মেম্বার চেয়ারম্যানরা অনেক কোটি কোটি টাকার মালিক হচ্ছেন। তো সুতরাং আমরা আমাদের ইন্টারনাল ভিতরে তারা যে এত ব্যাপকভাবে বিভিন্নখানে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, আমরা সেটারও প্রতিরোধ করতে পারি না, সেটাও কন্ট্রোল করতে পারি না, সেটা বাণিজ্যিকীকরণ হয়েছে এবং পলিটিক্যাল বাণিজ্যিকীকরণ হয়েছে। তো সুতরাং আমাদের আগে অ্যাড্রেস করতে হবে। আমাদের সামনে উদাহরণ আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এরকম একটা ক্রাইসিস ছিল, যদি ছোট আকারের ক্রাইসিসটা ছিল। ছোট আকারের এই কারণে ক্রাইসিস ছিল, উনি বর্ডার ক্লোজ করে দিয়েছেন, সিল করে দিয়েছেন, এবং এরকমও শোনা যাচ্ছে তখন ইন্টারনাল তখন এনএসআই, ডিজিএফআই সব মিলিয়ে এমন থ্রেট করা হয়েছে যে এরা এখানে তোমাদের জন্য বিস্ফোরক হবে, কারণ এদেরকে যদি তোমরা না নাও আমরা ট্রেন্ড করবো এদেরকে। আপনি এরকম একটা থ্রেট যাওয়ার পরেই নাকি এটা তখন নিয়ে গিয়েছে, আমি শুনেছি, আমি তো উইটনেস না। আমাদের বর্তমানে এই ক্রাইসিস মোকাবেলা করার জন্য আপনি যেই সক্ষমতার লোক দরকার, আপনি ইউ ওন্ট ফাইন্ড আউট এনিওয়ান। এখন কথা হলো, সমস্যাটা এত প্রকট, এই প্রকট সমস্যা সমাধানের জন্য, এই প্রকট সমস্যা মোকাবেলা করার জন্য আমাদের যে যে মেধা, যেই প্রস্তুতি দরকার। আমি একজন সাদামাটা, আমার তো অভিজ্ঞতা নাই, আমার গবেষণাও নাই, সাদামাটাভাবে বলতে পারি আমরা এই সমস্যার সমাধানের জন্য আমাদের এখন সক্ষমতা নাই। দেখেন, আরেকটা কথা বলেছে এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক আর্মির এক অফিসার, বলছে আমরা গত 17 বছর আমাদের প্রতিরক্ষা খাতে আমরা এমন কোনো কন্ট্রিবিউশন রাখতে পারিনি, এমন কোনো উন্নতি সাধন করতে পারিনি, ইভেন আধুনিক যে এখন আধুনিক সময় বলে, এই আধুনিক না অনাধুনিকেও আমরা এমন কোনো ইকুইপমেন্ট তৈরি করতে পারি না যেখানে আমরা সীমান্ত রক্ষা করতে পারবো। অর্থাৎ সীমান্তে সেল মেরে আমার সীমান্ত রক্ষা করার জন্য সক্ষমতার পরিবর্তে আমরা অক্ষম হয়েছি, ধীরে ধীরে এখন পর্যন্ত আমরা অক্ষম হয়েছি। আমরা যদি মিয়ানমারের সাথে যদি চোখে চোখ রেখে কথা বলতে হয়, তাহলে তার যে আর্মির সক্ষমতা আছে, আমার সক্ষমতা একপার হতে হবে। আমরা সেদিকে মনোযোগী নাই, কেউ মনোযোগী ছিলাম না, কারণ পার্শ্ববর্তী দেশ আমার নির্ধারণ করতে প্রতিরক্ষা সরঞ্জামাদি কোন দেশ থেকে আসবে, কোথা থেকে আসবে। সুতরাং অনেকগুলো গলদ রয়ে গেছে, এই গলদগুলোর সমাধান হওয়া ছাড়া আপনি এই সমস্যাটা সমাধান করা সম্ভব নয়, পরিষ্কার। আমরা একটা বিরতিতে যেতে চাই, দর্শক সঙ্গেই থাকুন, ফিরছি একটু পর।
দেখছেন নতুন বাংলাদেশ। দর্শক, আরো একবার আমন্ত্রণ। আমরা আজকে আলোচনা করছি রোহিঙ্গা প্রত্যাবাসন এবং বাংলাদেশের সংকট নিয়ে। যখন আমরা বাংলাদেশের সংকট সম্পর্কে কথা বলছি, রেজাউল করিম রনি, বাংলাদেশে আসলে দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সরকার ক্ষমতা গ্রহণ করবার পর থেকে এখনো পর্যন্ত তেমন বড় রকমের কোনো দুর্ঘটনা বা গুম খুনের মতো ঘটনা ঘটেনি, যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কিন্তু পরিসংখ্যান বলছে প্রতিদিন প্রায় 10 জন মানুষ খুন হচ্ছে। একই সাথে রংপুরের ঘটনা নিশ্চয়ই সকলের জানা। এই ঘটনায় নানা রকম প্রশ্ন তৈরি হয়েছে। আমরা দেখলাম যে রংপুরের কমিশনারকেও বদলি করে দেওয়া হলো। কি ঘটছে এই ঘটনা নিয়ে একটু বলবেন? যে সংখ্যালঘু একই পরিবারের 4 জনকে যে নৃশংসভাবে হত্যা করা হলো, তার যেই যে বিষয়টি যে খতিয়ে দেখা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, এখানে আসলে মানে কোনো নজরদারির কোনো খবরের বা এই পুরো বিষয়টাকে দেখে সঠিক তথ্য বের করবার, ভিন্ন পথে পরিচালনা করবার কোনো পায়তারা দেখছেন কিনা? জি, আমি আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আগের প্রশ্নের একটু জাস্ট 1 সেকেন্ড একটু রিপ্লাই করি। দেখেন, এটা বলতে পারিনি, এই সরকারের রোহিঙ্গা নিয়ে স্পষ্ট প্রস্তাবনা আছে, ইস্তেহারে বলা আছে, এবং আপনি জানেন যে এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী, যিনি পরবর্তী সময়ে জাতিসংঘের আপনার সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন, খলিলুর রহমান, উনি কিন্তু রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা ছিলেন, তারপরে জাতীয় উপদেষ্টা, এখন আপনার যাই হোক বিএনপির সরকারের আপনার পররাষ্ট্রমন্ত্রী। ফলে এখন এই গ্লোবাল এই যারা আপনার একটার অংশীজন আছে তাদেরকে সাথে নিয়ে এই তৎপরতা থেকে আগাইতে হবে। আরেকটা হলো যে বিগত আমলের, হ্যাঁ, হাসিনার আমলে যেটা হলো, দেখেন এখানে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে অবশ্যই আশ্রয় দেওয়া হয়েছে, দিতে হবে, এটা একটা ব্যাপার আছে। কিন্তু হাসিনা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এখানে আশ্রয় দিচ্ছে এটা কেউ মনে করে, কারণ যে নিজের দেশের মানুষকে গুলি করে মারে, যার বিরুদ্ধে মানবতা বিরোধী আমরা মূল প্রসঙ্গে যাই, বিচার হচ্ছে, বলে তার অন্য দেশের জন্য মানবতা উতলায় পড়ে, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। যাই হোক, আপনি যেটা বললেন, দেখেন আইন শৃঙ্খলা রক্ষার অবস্থার নির্বাচিত সরকার আসার পরে যেই রকম উন্নতি হওয়ার কথা ছিল সেটা হয়নি, এটা সরকারও স্বীকার করে। হ্যাঁ, কিন্তু আগের চেয়ে বেটার হয়েছে, এটা বোঝা যাচ্ছে। কারণ হইলো আপনার এখানে যে বললেন যে প্রতিদিন গড়ে 10টা খুন হচ্ছে, এই ডেটা আপনি কোথেকে পাইছেন? মামলা হচ্ছে, পত্রিকা নিউজ হচ্ছে, এখানে সেকেন্ডারি ডেটা। তো এটা কিভাবে হচ্ছে? ইন্টারিমের আমলে থানাগুলোর অবস্থা কি ছিল? মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকেই সংবাদ সম্মেলন করে তথ্য দিয়েছে। হ্যাঁ, আমি এটা ইসলামী আন্দোলন শুধু এর আগে আপনার এনসিপিও দিয়েছে, কিন্তু এই ডেটাটা ম্যানিপুলেটিং ডেটা। কেন? আপনার ইন্টারিমের আমলে থানাগুলো ওয়ার্কিং ছিল না, আপনারা সবাই জানেন সেটা, পুলিশকে পাওয়া যেত না। তখন সমাজে অপরাধ হইতো না তা না, হইতো, কিন্তু অপরাধের রেকর্ড হইতো না, মামলা নিয়ে যাইতো না মানুষ, কারণ থানা ফাংশনাল ছিল না। গণমাধ্যম থেকে সংগ্রহ করে, হ্যাঁ অবশ্যই গণমাধ্যম সংগ্রহ করে। কিন্তু এই গভর্নমেন্ট আসার পরে পুলিশকে অ্যাক্টিভেট করার চেষ্টা করা হচ্ছে, থানা আগের চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ, মানুষ ভিকটিমরা থানায় যাচ্ছে, অভিযোগ দায়ের করছে, ডায়েরি করছে, জিডি করছে, মামলা করছে। ফলে মামলা যেহেতু করছে, এবং বিগত আমলে মিলায় দেখবেন যে আগে যেহেতু মামলাই হইতো না, অভিযোগই হইতো না, ফলে এখন অভিযোগের পরিমাণ বেশি। ঘটনায় কি ঘটলো এইটা দিয়ে পরিসংখ্যান করা সহজ হচ্ছে, যে আগের চেয়ে 10 গুণ বেড়ে গেছে। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হলো যে আগেও হইতো, এখনো হচ্ছে, এখন থামাইতে হবে। এটা হচ্ছে, এটা ভালো কোনো কথা না, এটা কেউ মানে সমর্থন করে না, বা এটার জন্য সরকারকে কেউ বাহবাহ দিবে না, সরকারের সমালোচনাই করবে, আমরাও করব। কিন্তু এই ডেটাটা কিভাবে কোন কনটেক্সটে আসতেছে এটা আমাদের একটু বুঝতে হবে, যেহেতু রিপোর্টটা এখন হচ্ছে। যাই হোক, আরেকটা হলো যে রংপুরের এই ঘটনায় পুলিশের বক্তব্যে শঙ্কা তৈরি হয়েছে। কারণ পুলিশ প্রথমে অভিযুক্তরা যেইভাবে আপনার জবানবন্দি দিয়েছিল সেই আলোকে পুলিশ বক্তব্য দিয়েছে, তারপরে পোস্টমর্টেম রিপোর্ট আনার পরে পুলিশ এখন আরেক রকম কথা বলছে। ফলে বক্তব্যের এই ভিন্নতায় নিয়ে আলোচনা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে পক্ষে বিপক্ষে নানা রকম ন্যারেটিভ আমরা দেখতে পাচ্ছি। নিহত পরিবার, এটা খুবই হৃদয় বিদারক ঘটনা, এবং মানে একই পরিবারের 4 জন ছোট বাচ্চা সহ, এটা সারা দেশবাসীকে এটা মানে স্তম্ভিত করেছে। এবং সরকার তার তৎপরতা প্রমাণ করার জন্য হয়তো পুলিশকে দ্রুত বদলি করেছে বা করেছে। এখন আবার যদি পুলিশকে যদি আপনি কথায় কথায় এরকম শাস্তির আওতায় আনেন, পুলিশকে যে আপনি কাজ করবার জন্য কিন্তু অলরেডি পুলিশ তো একটা বাহিনী, এখনো কিন্তু বাহিনী স্টেবল হয়নি, এখনো তারা গ্রেফতার আতঙ্কে থাকে, বদলি আতঙ্কে থাকে। ফলে এটা আসলে কাজ করবার সুযোগটা তাদেরকে দিতে হবে। প্রফেশনালি ওয়ার্ক না করতে দিলে তো আপনি আইন শৃঙ্খলা অবস্থার একদিকে সমালোচনা করবেন, আরেকদিকে পুলিশকে আপনি কাজ করার পরিবেশ দিবেন না, তাহলে তো হবে না। ফলে এটা মিলে যেটা দাঁড়াচ্ছে, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, এবং
তড়িঘড়ি করে কিছু তো বলা করা দরকার উচিত নেই। না। অধ্যাপক স্নিগ্ধা রিজওয়ানা, আপনি একটু বলবেন কি এই যে বদলিটা হলো সরকারের পক্ষ থেকে, কমিশনারকে যে বদলি করা হলো রংপুরের, এই জায়গাতে আসলে মানে কি ঘটনা ঘটছে? মানে আইন শৃঙ্খলা বাহিনী আসলে একদিকে আমরা বলছি মোরালি তারা প্রস্তুত না, আবার আমরা তাদের কাছেই আসলে বিচার ব্যবস্থা, তাদের মাধ্যমেই তো আসলে বিচার ব্যবস্থার পুরো পথটা, তারাই তো সেটা সাহায্য করবেন। আবার সরকারকেও আসলে আমরা কতটুকু সাহায্য করতে পারছে তারা, এটা নিয়েও সন্দেহ প্রকাশ করছি। উত্তরণ কোথায় তাহলে? না, প্রথম কথা হচ্ছে কি, আমি আপনার প্রশ্নটা উত্তর তো দিবই, কিন্তু তার সাথে একজন বিজ্ঞানের শিক্ষার্থী হিসাবে এবং শিক্ষক হিসেবে একটা কথা বলি। এই পুরো ঘটনাটা, রংপুর যে মার্ডার কেসটা হয়েছে, একই পরিবারের ঘটনাচক্রে, এটা একটি সনাতন পরিবারে হয়েছে। তার যে আসামি হিসেবে যাদেরকে পুলিশ কর্তৃপক্ষ দেখিয়েছে তারাও সনাতনী ধর্মাবলম্বী। এখন আমাদের পোস্টমর্টেম করেছে সেও সনাতনী, যারা আসলে যে এখন পুরো বিষয়টা দেখছেন থানা থেকে সেও সনাতনী। আমি বুঝলাম না, মানে একটু বেশি কাকতালীয়, একটু বেশি কেন কাকতালীয়, মানে আপনি খেয়াল করে দেখেন, একটা মার্ডারের ভিকটিম একই রিলিজিয়নের, নন ভিকটিম। এখন আপনি আমাকে কেউ প্রশ্ন করতে পারে এটা মুসলমান হলেও কি আপনি বলতেন না? মুসলমান হলে আমি বলতাম না, কারণ কি, কোড অ্যান্ড কোড সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু এখানে তো সব মাইনরিটি। হঠাৎ করে ভিকটিম, অ্যাকুইজার, পোস্টমর্টমকারী, তারপরে হচ্ছে আপনার এটার নাম কি, মানে থানার যিনি কেস দেখছেন, সব একসাথে হয়ে যাচ্ছে দেখে আমার কাছে জিনিসটা খুব একটা বেশি কাকতালীয় মনে হচ্ছে। এটা এক। দুই, আমি আপনাকে একটা কথা বলি, এই ঘটনাটার ক্ষেত্রে আমরা ওই যে গিডেন্সের একটা কথা আছে, যে সেটা কি, যে আপনি লেজিটিমেট করা, মানে স্টেটে যখন পুলিশ যখন এরকম কথা বলে, এইটা তো প্রথম দিনই পুলিশের বক্তব্যের সাথে ইলেজিটিমেসির একটা যোগাযোগ কিন্তু দেখা দিয়েছে, যেটা খুবই আনফরচুনেট। কারণ আপনি প্রথমে বললেন যে মানে একদিকে বলছেন ইয়াবা সেবন করা, আবার ওখানে ডাকাতির সিমটম দেখা যাচ্ছে, বৈদ্যুতিক যে তার সেটা নাকি আগে থেকে খুলে ফেলা হচ্ছে। তার মানে কি, আপনি তো প্রথম যে বক্তব্যটাই আসছে, বক্তব্যটা ইটসেলফ কনফিউশন তৈরি করছে, জনমনে ক্রিয়েট করছে। এখন হতে পারে সরকার যে বদলের সিদ্ধান্ত নিয়েছেন, দেখেন এরকম একটা ক্রাইম সিন, এখানে একটা কমিউনাল ভায়োলেন্স হওয়ার সমূহ সম্ভাবনা আছে। কমিউনাল ভায়োলেন্সের মিসরিপ্রেজেন্টেড অথবা প্রেজেন্টেশন, যেটাই হোক না কেন, সেটার সম্ভাবনা আছে। তারপরে হচ্ছে এই ইস্যুকে কেন্দ্র করে আপনার চারপাশে উত্তক্ত করার সম্ভাবনা আছে। এখন এটা হতে পারে সরকার যে কোনো সময়ে এরকম একটা সিদ্ধান্ত হলে, দেখেন মার্ডার কেসের এক্সপার্টিস তো থাকে আলাদা করে, তাই না? এখন যদি সরকার মনে করেন যে এইটা একটা খুবই সিভিয়ার জিনিস এবং সে কারণে তারা করবেন, আমি সরকারকে সাধুবাদ জানাই, কিন্তু আমি সেখানে সতর্ক করতে চাই যে একটা এইরকম একটা নাজুক মোমেন্টে বাংলাদেশে বিভিন্ন সময়ে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে এবং এটা হয়েই যাচ্ছে, এবং এই মুহূর্তে যখন কিনা একটি হিন্দুদের উপর আক্রমণ আমার কূটনৈতিক এবং বহির্বিশ্বের জগতের বোঝাপড়ার সাথে ভিন্ন রাজনৈতিক খাতে প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে, সেই সময় এরকম একটি ঘটনা একটি পরিবারের এবং একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের পরিবারের, এই ক্ষেত্রে এই ঘটনাটাকে এত লাইটলি ভাবার কোনো সুযোগ নেই। এবং পুলিশ পক্ষ থেকে যে ধরনের বক্তব্য দেওয়া হয়েছে সেটি কোনোভাবে সামাজিকভাবে গ্রহণযোগ্যতা পাচ্ছে না বলে আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার ওমর ফারুক, আপনি একজন সিনিয়র আইনজীবী, আপনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন। আপনার জায়গা থেকে, আপনার দৃষ্টিকোণ থেকে আমি এই পুরো ঘটনার ব্যাখ্যাটা জানতে চাই। আপনি কি ধারণা করেন কি হয়েছে এখানে? প্রথমত নৃশংস হত্যাকাণ্ড, দ্বিতীয়ত আমাদের বিকারগ্রস্ত সমাজ, যেই ঘটনাগুলো আমরা জেনেছি এটার যদি 10%ও সত্যতা থাকে, আইদার ইয়াবা সেবনকারী হোক, মাদক হোক, বকে যাওয়া সন্তান হোক, কিশোর গ্যাং হোক, অথবা ড্যাকুইটি হোক, যেভাবেই হোক, যে 4 জনকে হত্যা করা, এটি কঠিন মেনে নেওয়া। আর অধ্যাপক, শিক্ষক, তো সুতরাং আমি মনে করি, আর আমি পাশাপাশি একটা জিনিস অনুরোধ করব, প্লিজ, 4 জন মানুষ মরেছে, 4 জন সংখ্যালঘু মরেনি, 4 জন হিউম্যান বিং মরেছে, আমার সন্তান মরেছে, ভাই মরেছে, মা মরেছে, বাবা মরেছে, আমরা ওইভাবে ডিফাইন করি। আর সবচেয়ে ভালো, আজকে আমার ভালো লেগেছে যে অন্তত এই 4 জনের হত্যাকাণ্ড নিয়ে আগে দেখতাম বিভিন্ন মহল সংখ্যালঘু ইস্যু করে একটা ইস্যু বানাতো, আজ পর্যন্ত ইস্যু হয়নি। এটি আমাদের জন্য খুব বড় বিষয়, ভাবনার বিষয়, যে আমাদের যারা গবেষক আছেন, মন মানসিকতা নিয়ে গবেষণা করেন,
বিভিন্ন ক্রাইম নিয়ে গবেষণা করেন, তাদের গবেষণা করতে হবে। তাদের গবেষণা করে আমরা যে নৃশংস হয়ে যাচ্ছি, আমরা যে বর্বর হয়ে যাচ্ছি, এটা নিয়ে গবেষণা করতে হবে। শুধু একটা হত্যাকাণ্ড না, একটা হত্যাকাণ্ড এটা প্রথিত করে, ওই যে আগামী দিনের একটা বীজও বপন করে, কাউকে উৎসাহিত করে, কাউকে আমি উৎসাহিত যেটা করে। জানতে চাচ্ছি যে আমি বলছি যে এই হত্যাকাণ্ডকে এমনভাবে অ্যাড্রেস করতে হবে গভর্নমেন্টের, যে এখানে সেই জায়গাটায় পরিষ্কার। ব্যারিস্টার ওমর ফারুক, আমি আপনার কাছে স্পেসিফিক একটা স্পেসিফিক প্রশ্নটাই তো আবার রিপিট করেন, আমি বলে দিই। আমি বলবার চেষ্টা করছি, এই যে রংপুরের কমিশনারকে বদলি করা হলো, এই যে একই রকম ঘটনার মানে পাশাপাশি যে পুলিশ যেটা বলল, সাধারণ মানুষের প্রশ্নগুলো আসলে সন্দেহের জায়গা তৈরি করে কিনা, তদন্তকারী ঠিকঠাক মতো তদন্ত করছে কিনা, এটা নিয়েও বিভিন্ন জায়গায় লেখালেখি হয়েছে, পড়েছেন নিশ্চয়ই। দেখেন, এই বিষয়গুলো আপনার কাছে একটা কথা বলি, আমাদের সবচেয়ে বড় সমস্যা যে আমরা যেটাতে এক্সপার্ট না সেটাতে কথা বলি। মাত্র 2 দিন হলো বা 3 দিন হলো ঘটনাটা, আমাদেরকে একটা ব্রিথিং স্পেস দিতে হবে। আপনি যদি এখন টার্মোয়েলের ভিতর, আপনি হায়ার অ্যান্ড ফায়ারের ভিতর চলে যান, তাহলে কি হবে? বেটার আমি মনে করি এখানে একটা হাই পাওয়ারের তদন্ত কমিটি, এক্সপার্ট নিয়ে 5 সদস্য 3 সদস্য করে ওখানে পাঠানো। কারণ আমরা তো এখনো জানছি না যে কমিশনারকে বদলি করা হলো। আমরা কি জেনেছি যে কমিশনারকে এই কারণে বদলি করা হলো? যাকে মাত্র 12 দিন আগে নিয়েও দেওয়া তাতে কিচ্ছু যায় আসে না। 12 দিন আগে হলে যে 13 দিনের মাথায় বদলি করা যাবে না, কিন্তু আমরা কেন লিঙ্ক করতেছি? আমাদের কাছে এখনো পর্যাপ্ত তথ্য নাই। আমি অনুরোধ করব যে পর্যাপ্ত তথ্য যতদিন পর্যন্ত না আসবে, যতক্ষণ পর্যন্ত না আসবে, আমরা যে হাইপোথেটিক্যালি করেন পর্যাপ্ত তথ্য আসা পর্যন্ত এই ঘটনা সবাই মনে রাখবে। আমি মনে করি যে ইমিডিয়েটলি উইদিন 7 আওয়ার্স অর 10 আওয়ার্স এই ঘটনা যেহেতু অনেক ঘুরপাক খাচ্ছে, মানুষের মানে কনফিউশন তৈরি করেছে, এবং রাষ্ট্রের এখন দরকার কনফিউশন দূর করা এবং সেখানে হাই পাওয়ার তদন্ত কমিটি ইমিডিয়েট পাঠানো, এবং ওখানে যারা এই ক্রাইম নিয়ে কাজ করে তাদেরকে নিয়ে ওখানে যাওয়া। আর আরেকটা জিনিস আপনারা বারবার অনেকে বলার চেষ্টা করতেছেন যে এই মাইনরিটি গ্রুপ হত্যাকারী, মাইনরিটি গ্রুপ ভিকটিম, তদন্তকারী, এটা নিয়ে সন্দেহ প্রকাশের কোনো সুযোগ নেই। আমি মনে করি এটা আরও ভালো হয়েছে, কারণ তাহলে আর কথা উঠবে না যে এই মাইনরিটি গ্রুপের হত্যাকারীদেরকে প্রোটেকশন করার জন্য বা মুখ করার জন্য কিছু একটা হচ্ছে, এটা নিয়েও আলোচনা করার দরকার নাই। আমরা মানুষ হত্যার বিচার করতেছে, মানুষ তদন্ত করতেছে, আমরা ওইভাবেই দেখি। আমরা মেজরিটি মাইনরিটির দিকে না যাই, আমরা ঘৃণা করি। এবং আমি সরকারের কাছে অনুরোধ করব, আপনারা ইমিডিয়েট মানুষের কনফিউশন দূর করার জন্য ইমিডিয়েট হাই পাওয়ার একটা ইনকোয়ারি কমিটি করবেন, ইম্পার্শিয়াল লোক এখানে ইনক্লুড করবেন, যে সব পুলিশের হতে হবে তা তো না, জুডিশিয়ারিকে ইনক্লুড করে আপনারা ওখানে ইমিডিয়েট এটা অন্তত 7 দিনের একটা আলটিমেটাম দিয়ে একটা ট্রুটা মফস্বলের মতো এরকম একটা জায়গার এই ঘটনা কতদিন পর্যন্ত মানে পত্রিকার প্রথম পাতায় থাকবে, জাতীয় দৈনিক পত্রিকায় থাকবে, আপনি আলোচনা করবেন? আপনার এই যে প্রথম পাতায় থাকা, হাইপের মধ্যে থাকা, তারপরে বিচার করতে হবে, এটা তো নট নেসেসারি। সবাই ভুলে গেল বা সারা দেশের মানুষ মনে রাখলো, তাতে করে যে পরিবার ক্ষতিগ্রস্ত হলো, যে জীবনগুলো চলে গেল, তার কোনো 2 পয়সার লাভ হবে না। এনশিওর করতে হবে বিচারটা। পত্রিকার পাতায় থাকলো কি থাকলো না, এটা দিয়ে তো রাষ্ট্র চলে না। সেই জায়গা থেকেই তো প্রশ্ন, সেই জায়গা থেকে এই যে এখানে যে আলাপটা আসলো, এখানে পরিচয়টা আমি মনে করি অপরাধী এবং ভিকটিম কারো ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক পরিচয় গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো সে অপরাধী অথবা সে আপনার ভিকটিম, সেখানে তার ন্যায় বিচার নিশ্চিত করাটাই হলো গুরুত্বপূর্ণ রাষ্ট্রের দিক থেকে। এবং এখানে সমস্ত কিছুতে আমরা দেখতে পাচ্ছি সনাতন ধর্মের লোকজন ইনভলভ। সেটা তো যদি এবং এটাকে জঙ্গিবাদী বয়ান এখানে তৈরি করার একটা প্রক্রিয়া নানাভাবে নানা সময় চলতেছে, এটা আমরা 5 তারিখের পর থেকে দেখতেছি। ফলে এই ঘটনায় তো এই সুযোগই থাকতেছে না, কারণ সবই তো একই, এবং সেটা একই ধর্মের হওয়া উচিত না, বা একই ধর্মের না হইলেই তার যে একটা অবিশ্বাস তৈরি, ধরেন এখানে মুসলমান একজন যদি থাকতো তদন্তকারী, বা অবিশ্বাসের জায়গাটা আসলে তৈরি হওয়া উচিত না। সেটা তার মানে কি আমাদের একটা প্রফেশনাল স্কিল ডেভেলপ করা দরকার, আস্থার জায়গা তৈরি করা দরকার। তো আস্থার ঘাটতির কারণে হয়তো সরকার মানে এক্সট্রা মেজারমেন্ট হিসাবে, এক্সট্রা প্রিকশন হিসাবে, এখানে যাতে কোনো বিতর্ক তৈরি না হয়, সেই কারণে এই যে পুলিশ কমিশনারকে তৎপর যে বদলি করলো, যে তাদের সরকারের তৎপরতাটা যে আছে, এইটার একটা সিমটম দেখানোর জন্য সরকার এটা করতে পারে। কিন্তু ব্যাপারটা হলো যেমন রামিসা হত্যাকাণ্ডের ব্যাপার দেখেন, আমি জানি আমরা সেই জায়গায় আসবো। একদম সরকার আমরা দেখেছি যে সরকার দায়িত্ব পাওয়ার পর থেকে আমাদের বিরতিতে যেতে হবে। অপরাধের রিপোর্ট হচ্ছে, অপরাধ বাড়ছে, সরকারের অ্যাকশন দেখেন আপনি, অ্যারেস্টের লেভেল দেখেন আপনি, অ্যারেস্ট তো পিছিয়ে নেই, প্রচুর অ্যারেস্ট হচ্ছে। আপনি শীর্ষ সন্ত্রাসী ভারতে পালায় যাওয়ার পথে, চট্টগ্রামের সন্ত্রাসী তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে বেনাপোল বন্দরে। সেই জায়গা থেকে আমাদেরও একই রকম প্রত্যাশা, সরকার এই জায়গাটাকে আরো গুরুত্ব সহকারে দেখবে। আবার আসবো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কিছুদিন আগের
যেই চিঠি, সেখানে বলা হয়েছিল আল কায়দা তৎপর হয়ে উঠছে বাংলাদেশে, এটা একটা চিন্তার ঘটনা ছিল। সে বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একটা ব্যাখ্যা দিয়েছেন, আপনি জেনে থাকবেন। তারপর মানে মক্কা প্রতিরক্ষা চুক্তির ঘটনা যদি বলি, এখন নতুন করে চায়না থেকে তৈরি J-10C এই যুদ্ধ বিমান কেনার পথে সরকার। বাংলাদেশের পররাষ্ট্রনীতি বিষয়ক যে বিষয়গুলো, সংকট বাংলাদেশের আসলে কোথায়, সমাধানের পথে বাংলাদেশ আদৌ হাঁটছে কিনা, ছোট করে এই সার্বিক বিষয় থেকে একটু আপনার কাছ থেকে জানতে চাই, কোন পথে হাঁটছে সংকট বাংলাদেশ? অনেকগুলো জায়গায় আছে এবং এগুলো সমাধান করতে হবে টেকসইভাবে, কিন্তু সবচেয়ে বড় সংকট যেটা প্রোপাগান্ডা এবং মিস ইনফরমেশনের একটা ভয়াবহ রকম ওয়েবের মধ্যে আমরা আছি। কেমন? যেমন ধরেন এই যে কারখানা বন্ধ ও 62,000 কর্মহীন হওয়ার তথ্য ভুল, দুঃখ প্রকাশ সিপিডির। সিপিডির মতো অর্গানাইজেশন, সেও ভুলভাল তথ্য দেয় আজকাল। তাহলে আপনি রিলাই করবেন কোথায়? সিপিডি যে দুঃখ প্রকাশ করছে, আমি খুবই অবাক হলাম। তো আপনার মানে তার মানে কি? আপনার গড়পড়তা কথা বলে দিচ্ছেন, প্রোপাগান্ডার শিকার হচ্ছে। আপনার রিউমার স্ক্যানার প্রতিবেদন করছে 6 মাসে সরকার 450-র উপর গুজবের শিকার হয়েছে, প্রোপাগান্ডার শিকার হয়েছে, এবং সবচেয়ে আগায় আছে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রোপাগান্ডা। তো ফলে সরকারের সমালোচনা করেন, সমালোচনা ওয়েলকাম, কিন্তু প্রোপাগান্ডা হইলে হবে কি, যে জায়গাটা এমফাসাইজ দেওয়া দরকার সেই জায়গায় আমরা দিতে পারবো না, ক্ষতিগ্রস্ত হবে পুরো দেশ। রাইট। তো এখন আপনি যে জায়গায় প্রশ্ন করলেন, দেখেন বাংলাদেশ সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতি, এবং এখানে ভারতের সাথে কতগুলো নতুন টেনশন অ্যারাইজ করছে, এবং সেই টেনশনগুলোর মূলত সিংহভাগ দায় ভারতের দিক থেকে আগে আসতে হবে। এর বাইরে বাংলাদেশ বিভিন্ন রকম জোটে যাবে, কারণ এখানে জিওপলিটিক্যাল পুরো কনটেক্সটটা চেঞ্জ হয়ে গেছে বাই দিস টাইম। তো সেক্ষেত্রে আপনার মক্কা প্যাক্টে যাওয়ার ব্যাপারে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করছে স্পষ্টভাবেই। চায়নার থেকে যুদ্ধ বিমান কেনা, এটা আপনার অনেক আগেই ছিল, এখন এটা প্রক্রিয়া শুরু হচ্ছে। আর এখানে আল কায়দা নিয়ে যে প্রশ্নটা বলেন, যে সাউথ এশিয়াতে আল কায়দার একটা শাখা অপারেট করে, এটা তো নতুন না। সাউথ এশিয়া শাখা আছে, এটা সারা পৃথিবীর লোকজন জানে, কিন্তু বাংলাদেশে অপারেট করে এমন কোনো তথ্য কখনোই নেই। কারণ বাংলাদেশ বলা হয়েছিল যে স্থায়ী ঘাঁটি গড়ে তুলবেন, এবং বহুদিন ধরে এই ধরনের নিউজ আমরা শুনি, কিন্তু সাউথ এশিয়ান শাখা আছে আল কায়দার, এবং সাউথ এশিয়ান শাখার বিবৃতি যদি হইল, তারা বাংলাদেশকে অনুপযুক্ত মনে করে কর্মকাণ্ড চালায়। ফলে এটা এবং আরেকটা আপনি বিখ্যাত লেখক আছে, এক সেকেন্ড একটু বলি, প্রবীর ঘোষ, এই অলৌকিক নয় লৌকিকের লেখক, যুক্তিবাদী আন্দোলনের পুরোদা ব্যক্তিত্ব, তার একটা বই আছে কাশ্মীর আন্দোলন নিয়ে। সেখানে সে বলতেছে, সে কিন্তু ভারতের খুবই নমস্কার ইন্ডিয়া তার দেশে কাশ্মীরে 18টা অর্গানাইজেশন চালায়। আপনার মতামত জানতে চাবো আর কি এই বিষয়ে, আপনি একটু বলবেন যে বাংলাদেশ পররাষ্ট্রনীতি নিয়ে কোন পথে হাঁটছে? না দেখেন, আমি খুব স্ট্রিক্টলি এই জায়গাটাতে আমার ব্যক্তিগত জায়গাতে মনে হয় বাংলাদেশ যেভাবে দেখছে, বাংলাদেশ গভর্নমেন্ট বিশেষ করে এই গভর্নমেন্ট না, ইন্টারিমের সময়কালীন সময় থেকে এই দেখাটার জায়গাটার মধ্যে এক ধরনের রিল্যাক্সনেস আমি দেখতে পাচ্ছি, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। মানে আমার রাষ্ট্রে কিন্তু আপনার বিনিয়োগ ঘাটি হচ্ছে না। ইয়েস, সম্ভাবনা সাউথ এশিয়ায় থাকতে পারে, কিন্তু আমার বাংলাদেশে কিন্তু এই ধরনের যদি কোনো কিছু হয়, সেটা তো ডেফিনেটলি বাংলাদেশের ইমেজ সংকট তৈরি করে। এবং সেক্ষেত্রে যখন ইউএনের মতো প্রতিষ্ঠান, আপনি ইউএনের মতো প্রতিষ্ঠান যখন আপনাকে অ্যালার্মিং করছে, নক করছে, এবং এটার রিজন কি? আপনি ইন্টিমের সময় আপনি দেখেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন, সেটা পাকিস্তানের হোক, তাদের যে নেতা পাকিস্তানে নিষিদ্ধ, সেই নেতা বাংলাদেশে ঘুরে গেছে। আফগানিস্তানের যে আছে, সেই নেতারা বাংলাদেশে ঘুরে গেছে। এগুলো সব নিউজ পেপার রিপোর্ট। কিন্তু এই যে তাদের ঘুরে যাওয়া, তাদের ভ্রমণ ইত্যাদি ইত্যাদি, এগুলো তো ইমেজ এবং বার্তা ক্যারি করে। কখন ক্যারি করে? আপনি যখন আপনার বিনিয়োগের জন্য যাবেন, বার্তা ক্যারি করবে না? করবে তো। আপনি কি ভুলে গেছেন হোলি আর্টিজানের ঘটনা? আমি তো ভুলতে পারবো না। হোলি আর্টিজানের মতো ঘটনাটা তো এদেশে ঘটেছে। কাজেই এইগুলোকে এত লাইটলি দেখার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এবং আমি মনে করি পররাষ্ট্র নীতি ভাই যাই হোক না কেন, আপনার ইন্টারনাল ক্রাইসিস, এটা কিন্তু শুধু আপনার ভেতরের, এখন এই মুহূর্তে শুধু ভেতরগত ক্রাইসিস হবে না, এই মুহূর্তে কিন্তু এইরকম একটি ক্রাইসিস ঘটলে আশেপাশের যে অন্যান্য জাতি রাষ্ট্র আছে, যারা কিনা সবাই আসলে তারাও কিন্তু এখানে আক্রমণ করা শুরু করবে। ব্যারিস্টার ওমর ফারুক, আপনার মতামত জানতে চাই। জি, ধন্যবাদ। আমি মনে করি আমরা একটা শামুকের খোলস থেকে বেরিয়ে আসার চেষ্টা করতেছি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। আর পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমি তো মনে করি বিএনপি যদি নাও হাঁটা উচিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেই সময়টা ছিল, ওই সময়কালের যে পররাষ্ট্রনীতিটা উনি ফলো করেছেন এবং জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন, আমি মনে করি সেদিকে হাঁটা উচিত। আর সবচেয়ে বড় কথা, পররাষ্ট্রনীতির বাইরে আমাদের বলতে হবে পররাষ্ট্র মানে কি, বাইরের দেশগুলো আমাদেরকে দেখবে সক্ষমতার
মানদণ্ডে অনেক উঁচুতে গিয়েছি, সেটা দেখার জন্য আমাদের ইন্টারনাল অনেকগুলো কাজ আছে। সেটা হচ্ছে আমাদের প্রথম কথা হলো আমাদের ওই যে আমলাতান্ত্রিক করাপশন, দৌরাত্ম্য, আমাদের বিদ্যুৎ আছে কিনা, গ্যাস আছে কিনা, এগুলোর পরেই কিন্তু পররাষ্ট্র নীতিটা আমাদের করতে হবে। গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় কথা, আপনি আপনার সক্ষমতার জায়গা অতটুকু থাকবে, অর্থাৎ আপনি কোথায় কি করবেন না করবেন আপনি রাষ্ট্রের একদমই ইন্টারেস্টটা চিন্তা করে করবেন এবং সেই সক্ষমতা অর্জনের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আমি এখন মনে করি যে এই 5-6 মাসে চেষ্টা হচ্ছে, এবং চেষ্টা যে হচ্ছে না তা না। আমরা আর সময় এবং স্থানের পরিবর্তন যখন হয় তখন কিন্তু অনেক কিছুর পরিবর্তন হয়। টাইম অ্যান্ড প্লেস এসেন্স এই কারণে বলতেছি, আমি 20 বছর আগে যে নীতিতে আমি যাব, যার সাথে সম্পর্ক আমি 20 বছর পরে আবার তার সাথেই থাকতে হবে, আমি নতুন এরকম খোঁজ কোনো করব কথা না, নেই যে এটা যাতে না হয়। নীতি অনুযায়ী আর বা সবচেয়ে দেশের স্বার্থে আসলে পরিবর্তন দরকার। সবচেয়ে বড় কথা হলো আপনাদের সকলকে ধন্যবাদ। আমি যেমন 1 মিনিটে শেষ করে দিই, আমি সময় নেই আমাদের কাছে। আমি যখন বলি যে আমেরিকার সাথে যে চুক্তিটা তুমি করেছো আমি যেমন পছন্দ করি না, ঠিক তেমনি যদি এরকম চুক্তি আরো কোনো দেশের সাথে করে আমি ধন্যবাদ সেটিও পছন্দ ধন্যবাদ করব। আপনাদেরকে ধন্যবাদ।